আমলাতান্ত্রিক জটিলতা মানে কি, আমি মনস্তত্ত্বের কথা বলবো। অনেক বড় একটা রেল লাইন হলো, চুনতি অভয়ারণ্যের সব পাহাড় কেটে রেল লাইনটা হয়ে গেল, এইটা উন্নয়ন হিসেবে মেনে নেওয়া হচ্ছে। কিন্তু এইটাকে যদি উন্নয়ন হিসেবে মেনে নেওয়া হয়, তাহলে পরিবেশ রক্ষার দায়িত্বে আলাদা মন্ত্রণালয় থেকে তো কোনো লাভ নেই। পরিবেশ মন্ত্রণালয়কে যদি নিজের ভাবে স্বাধীনভাবে তার সিদ্ধান্ত দিতে না দেওয়া হয় এবং উন্নয়নের চাপ, উন্নয়নের সিদ্ধান্ত তার উপর চাপিয়ে দেওয়া হয়, তাহলে পরিবেশ রক্ষা করাটা যাবে না। এবং আমার প্রয়াসটা সেখানেই, যে পরিবেশ মন্ত্রণালয়ের কাজটা হচ্ছে রেগুলেটরের কাজ। আমি যদি রেগুলেটরের কাজটা স্বাধীনভাবে করতে পারি, তাহলেই কিন্তু দেখা যাবে যে উন্নয়ন এবং পরিবেশের মধ্যে ভারসাম্যটা আমরা আনতে পারছি। কিন্তু উন্নয়নকেই যদি প্রাধান্য দেওয়া হয় আর পরিবেশকে ওটার একটা সাবজেক্ট হিসাবে রাখা হয়, তাহলে যেরকম পরিবেশ আমরা চাই সেটা পাবো না। পরে এই উন্নয়নের পরিবেশের ধাক্কা সামলাতে আমাকে আবার হাজার কোটি টাকা দিয়ে প্রকল্প আনতে হবে। যেমন একটা উদাহরণ দেই, আপনারা বলেন যে বুড়িগঙ্গা দখল এবং দূষণ মুক্ত করতে কি পরিমাণ টাকা সরকারের গেছে। প্রথম থেকেই যদি সরকার বিবেচনায় রাখতো যে শিল্প দূষণ দিয়ে আমি বুড়িগঙ্গা দূষণ করব না, আমি সিওয়েজ সিস্টেমটাকে ঢেলে সাজাবো, পর্যাপ্ত করব, তাহলে কিন্তু এখন বুড়িগঙ্গা নদীর দূষণ মুক্ত করা নিয়ে আপনাকে হাজার কোটি টাকার প্রকল্পের কথা ভাবতে হতো না। আমি আপনাদেরকে যেটা নিশ্চিত করে বলতে পারি যে এই অন্তর্বর্তীকালীন সরকার পরিবেশ রক্ষাটাকে প্রাধান্য দিচ্ছে এবং পরিবেশ মন্ত্রণালয় অন্যান্য বেশ কটা মন্ত্রণালয়ে নদীর পার ভরবো, পাহাড় কাটবো এইরকম প্রস্তাবে না বলেছে। এবং এখনো পর্যন্ত 3টি বড় বড় উন্নয়ন প্রকল্প থেকে বিগত সরকার যে বন এবং পাহাড় দিয়ে দিয়েছিল সেটা আমরা ফেরত আনতে সক্ষম হয়েছি। একটা প্রকল্প আমরা বাতিল করতে সক্ষম হয়েছি, যেখানে একটা রক্ষিত এলাকাকে সাফারি পার্ক করার কথা বলা হয়েছিল। কাজেই গাড়ির চাকাটাকে অন্যদিকে ঘুরানোর যে তাড়নাটা ছিল, সেই তাড়নাটা বাস্তব রূপ নেওয়া শুরু করেছে। 18 কোটি মানুষের মধ্যে মুক্তিযুদ্ধকে কেউ প্রশ্নবিদ্ধ করবে, এইগুলো একটা প্রপাগান্ডা, এইগুলো এক ধরনের প্রচার। এই প্রচার যে কেবল আজকে চলছে তা না, এই 16 বছর যে ফ্যাসিজম টিকে ছিল, সেও কিন্তু মুক্তিযুদ্ধকে তার নিজস্ব স্বার্থে ব্যবহার করেছিল। তখন যদি এই প্রশ্নগুলো জোরালোভাবে উত্থাপিত হতো, তাহলে আজকে আর এই সন্দেহজনক প্রশ্নগুলো কিন্তু তোলার কোনো সুযোগ হতো না। মুক্তিযুদ্ধকে অস্বীকার করবে 18 কোটি মানুষের দেশে এমন কেউ আছে? আমি তো এমন কাউকে খুঁজে পাই না। এখন একটা খসড়া প্রস্তাবনা দেয়া হয়েছে, সেই খসড়া প্রস্তাবনায় যদি কেউ মনে করে কোনো রাজনৈতিক দল যে এই বিষয়টা বাদ পড়েছে, সে সেটা অন্তর্ভুক্তির কথা বলবে। বারবার বলা হচ্ছে যে ঐক্যমতের ভিত্তিতে একটা প্রোক্লামেশন করা হবে। এখন সেটা কয়েকজন মিলে ড্রাফট করেছে, আরও যখন 10 জনকে নেবেন আবার নতুন করে কথাগুলো আসবে। কিন্তু মুক্তিযুদ্ধকে অবজ্ঞা করা হয় এইটা বা অবজ্ঞা করা হবে এমন কোনো প্রক্রিয়ার সাথে কোনো বাংলাদেশি জড়িত থাকবে বলে আমি কিন্তু কোনো কারণেই মনে করি না। বরং মুক্তিযুদ্ধকে একটি বিশেষ দল তাদের ক্ষমতায় থাকার হাতিয়ার হিসেবে ব্যবহৃত করে জাতিকে বিভক্ত করেছিল। এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। আমরা যেন আবার সেই বিভক্তির দিকে, কতগুলো প্রশ্ন না প্রক্রিয়া কেন্দ্রিক, প্রক্রিয়াটা শুরু হয়ে কখন শেষ হবে এইটা তো আগে থেকে বলে দেওয়া যায় না। যেমন এখন 6টি সংস্কার কমিশনের প্রধানেরা তাদের চূড়ান্ত প্রতিবেদন আমাদেরকে 31শে জানুয়ারির মধ্যে দেবে। তারপরে এই চূড়ান্ত প্রতিবেদনের নিয়ে সরকার কেমন করে কাজ করবে, কেমন করে রাজনৈতিক ঐক্য গড়ে তুলবে, মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঐক্যমতের যে কমিশনটা হবে ওইটা কাজ শুরু করে কত দিনের মধ্যে কোন কোন সংস্কার করতে পারবেন, এগুলো তো সময়ের ব্যাপার। আমাদের কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের তো এমন কোনো ম্যান্ডেট নেই যে আজকে অন্তর্বর্তীকালীন সরকার হলাম, কালকেই সব সংস্কার শেষ করে দেব, পরশুই নির্বাচন দিয়ে দেবো। এটা তো সম্ভব না। যদি 53 বৎসর 16 বৎসর এগুলোকে বিবেচনায় রাখেন, তাহলে সংস্কার হওয়ার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা উপরে জোর দিতে হবে। সেই প্রক্রিয়াটা যেন স্বচ্ছ হয়, এটা যেন অন্তর্ভুক্তিমূলক হয়, এটা যেন সকলকে জানিয়ে হয়। সেটা যখন নিশ্চিত করা যাবে, দেখবেন এই অনেকগুলো প্রশ্নেরই কিন্তু উত্তর পাওয়া যাবে। আমাদের প্রাধান্যর মধ্যে আছে সংস্কার, আমাদের প্রাধান্যর মধ্যে আছে বিচার, আমাদের প্রাধান্যের মধ্যে আছে নির্বাচন। এখন বাংলাদেশে তো বিচার অন্যান্য দেশের মতন একটা গতিতে চলে না। তারপরেও যেহেতু বিশেষ আদালত কর্তৃক বিচার হবে, কাজে যে সময়সীমাটা সরকার দিয়েছে, আমার মনে হয় সেই সময়সীমার মধ্যে
বেশ কিছু বিচারের কাজ সম্পন্ন করা সম্ভব হবে। সেটাও অন্তর্বর্তীকালীন সরকার তার বিবেচনায় রেখেছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের অনাস্থা তৈরি হচ্ছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচাইতে বড় যে রাজনৈতিক দল বিএনপি, তারা বলেছে, কিন্তু তাদের মহাসচিবের সাক্ষাৎকারে তিনি বলেছেন যে এখনো অনাস্থার কোনো পরিবেশ নেই, এবং উনি এটাও বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা আলাপ আলোচনা করছেন। কাজে সেখানে অনাস্থা কোথায় সৃষ্টি হলো? আমি তো কোনো অনাস্থার জায়গা দেখতে পাই না। উপদেষ্টা পরিষদের কেউ রাজনৈতিক দল গঠন করছেন উপদেষ্টা পরিষদের থেকে, এটা আমার জানা নেই। শিক্ষার্থী উপদেষ্টা যারা আছেন তারা বলেছেন যে যদি রাজনৈতিক দল তারা গঠন করেন, সরকার ছেড়ে গিয়েই তাদেরকে গঠন করতে হবে, বা যেই রাজনৈতিক দল গঠন করুক না কেন সরকার থেকে চলে গিয়েই তাকে সেটা করতে হবে। কাজে সেখানে আমি সন্দেহের বা আশঙ্কার কোনো জায়গা দেখছি না। রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান থেকে এই কথা তো বলতেই পারে। অবস্থা এইরকম গণপরিবহন ব্যবস্থাকে সচল রেখে আপনি ট্রাফিক নিয়ন্ত্রণে আনতে পারবেন না, দুর্ঘটনা কমাতে পারবেন না, শব্দ দূষণ নিয়ন্ত্রণ করতে পারবেন না, বায়ু দূষণ নিয়ন্ত্রণ করতে পারবেন না। সেক্ষেত্রে আমাদের পুরো জিনিসটাকে তো ঢেলে সাজাতে হবে, কিন্তু আমাদের উপরে জনপ্রত্যাশার একটা চাপ আছে, সেই চাপটাকে আমরা মেনে নিই। কারণ জনগণের প্রত্যাশা যত সুতীক্ষ্ণ হবে আমাদের কাজও তত ত্বরান্বিত হবে। কিন্তু মুশকিল হচ্ছে একটা সীমাবদ্ধ সময়ের মধ্যে আমাদেরকে কাজ করতে হচ্ছে। এই সীমাবদ্ধ সময়ের মধ্যে ধরেন ইভির মতন একটা বিষয়ে আমরা হয়তো নীতিগতভাবে সিদ্ধান্ত নেব, এবং সেই নীতিগত সিদ্ধান্ত ইতিবাচক কী হবে, কিন্তু সেই নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নে আমরা কতটুকু সময় পাবো সেটা আমাদের পরবর্তী সময়ে দেখা যাবে। কিন্তু এখন বিশ্বের অন্যান্য দেশের মধ্যে এই ইলেকট্রনিক ভেহিকেল যেটা আছে সেদিকে যাওয়ার যে প্রবণতা, আমরা মনে করি সেটাকে আমরা সমর্থন করেই নীতি প্রণয়ন করে যেতে পারব। নিয়ে পরিকল্পনা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি সে কথা জাতীয় পর্যায়ে ভাষণ দিয়ে জনগণকে সকলকে জানিয়েছেন। সম্প্রতি যে আন্তর্জাতিক সম্মেলনে গেছিলেন সেখানেও বলেছেন। এর থেকে ভিন্ন কোনো কথা সরকারের পক্ষ থেকে বলার আর কোনো সুযোগ নেই। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন, এবং আমরা সেই সময়সীমাতেই এখনো পর্যন্ত স্থির। সরকারের পক্ষ থেকে আমরা বলেছি কোনো দল নির্বাচন করবে কি করবে না, কেমন করে রাজনীতির মাঠে ফিরবে বা ফিরবে না, সেটা সেই দলের উপর নির্ভর করে। এটার প্রক্রিয়া তো একটা সরকার বাতলিয়ে দিবে না। ধন্যবাদ।